হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আজকে আমরা ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের জন্য আমাদের প্রথম ক্লাস শুরু করতে চলেছি। দেখো, তোমরা কিন্তু ইতিমধ্যে সবাই আশা করি নোটিফিকেশানটা পেয়ে গেছো, টেন্টেটিভ ডেট কিন্তু তোমরা পেয়ে গেছো যে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের পরীক্ষা আবারও হতে চলেছে। হ্যাঁ, হাতে কিছুটা সময় আছে, কিন্তু এই সময়টাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। তার জন্য কিন্তু জিকে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যায় কেপি আর ডাব্লিউবিপির পরীক্ষাতে। ঠিক আছে, তো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? ভগৎ সিং, লোকমান্য তিলক, সুভাষচন্দ্র বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্বরাজ আমার জন্মগত অধিকার বা জন্মসূত্রে পাওয়া আমার অধিকার। এটা কে বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন লোকমান্য তিলক। নেক্সট দেখবো আমরা 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি? লেক ভিক্টোরিয়া, লেক সুপিরিয়ার, লেক বাইকাল। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে স্পেলিংটা তোমরা এরকম করতে পারো, লেক বৈকাল। ঠিক আছে, আর একটা কী আছে? লেক টিটিকাকা। তো মনে রাখবে পৃথিবীর সবথেকে গভীরতম, সবথেকে বেশি কিন্তু তোমার ডিপ যে লেক সেটা কিন্তু হয়ে যাচ্ছে বৈকাল লেক। ঠিক আছে, বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ। নেক্সট দেখব 3 নম্বর কোশ্চেন কি বলেছে নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো সেখানে যে বাংলার সাহিত্য থেকে কোশ্চেন আসবে না এরকমটা হতে পারে না। তো নীল দর্পণ নাটকটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলে জানি নীল দর্পণ নীল চাষিদের ওপর কিন্তু অত্যাচারের কাহিনী নিয়ে লেখা হয়েছিল। তো কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে যে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন আসবে না এটা কিন্তু ভাবা যায় না। নেক্সট দেখব আমরা 4 নম্বর কোশ্চেন কি বলেছে যে ভারতে প্রথম ট্রেন কোথায় চালু হয়েছিল? কোন দুটি স্টেশনের মধ্যে? সবার প্রথম মনে রাখবে ভারতে কিন্তু সবার প্রথম ট্রেন চালু হয়েছিল 1853 সালে। ঠিক আছে, এবার কোন দুটো স্টেশনের মধ্যে চলেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে অ্যাকর্ডিং টু অপশান? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুম্বাই এবং থানের মধ্যে। মুম্বাই থেকে থানের মধ্যে কিন্তু 34 কিলোমিটারের একটা রুট ছিল, যেখানে কিন্তু ভারতের প্রথম ট্রেন চলেছিল 1853 সালের কত তারিখে? যদি স্পেসিফিক্যালি ডেটটা বলে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 16 এপ্রিলের তারিখে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের প্রথম মেট্রো কোথায় চলেছিল? মনে রাখতে হবে ভারতের প্রথম মেট্রো কিন্তু চলেছিল কলকাতাতে। অনেক সময় কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে, যেহেতু কলকাতার জন্য একটা স্পেসিফিক ঘটনা যে মেট্রো সবার প্রথম কোথায় চলেছিল বা পাতাল রেল, সেক্ষেত্রে কিন্তু কলকাতা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মুম্বাই থেকে থানে পর্যন্ত। নেক্সট দেখব 5 নম্বর কোশ্চেন কি বলেছে, আমরা একটু র্যাপিডলি করার চেষ্টা করব। তো রাষ্ট্রপতি সংবিধান কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? দেখো, সংবিধানের কত নম্বর আর্টিকেল বলে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 52 নম্বর। 52 নম্বর যে আর্টিকেল, সেই আর্টিকেল কিন্তু বলে যে ভারতের কিন্তু একজন রাষ্ট্রপতি থাকবে। আর্টিকেল 60 কি বলে? আর্টিকেল 7 কিন্তু রাষ্ট্রপতির যে ওথ বা রাষ্ট্রপতির যে শপথ, সেই শপথের কথা উল্লেখ করে। নেক্সট দেখব আমরা পরবর্তী কোশ্চেন কি বলেছে 6 নম্বর কোশ্চেন যে গণনার পিতা কাকে বলা হয় বা ফাদার অফ ক্যালকুলেশন কাকে বলা হয়? আর্যভট্ট, ইউক্লিড, পিথাগোরাস নাকি জন ন্যাপিয়ার? তো সঠিক অ্যান্সার কী হবে? ফাদার অফ ক্যালকুলেশন বা যে গণনা আছে সেই গণনা জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জন ন্যাপিয়ার। জন ন্যাপিয়ারকে ফাদার অফ ক্যালকুলেশন বলা হয়ে থাকে। নেক্সট দেখবো, এবার দেখো ইউক্লিড আছে। ইউক্লিডকে কি বলা হয়? ইউক্লিডকে কিন্তু জ্যামিতির জনক বলা হয়। ঠিক আছে, জ্যামিতির জনক কিন্তু ইউক্লিডকে বলা হয়ে থাকে। নেক্সট দেখবো কি বলেছে 7 নম্বর কোশ্চেন ভারতের প্রথম আইএএস অফিসার কে ছিলেন? দেখো, এই সময় কিন্তু আইএএস বলা হয়, এখন কিন্তু বর্তমানে এই পোস্টের নাম আইএএস হয়েছে, কিন্তু এটা কিন্তু ব্রিটিশ আমলে আইসিএস ছিল। তো যেটা কিন্তু একই তোমার হচ্ছে পোস্টেরই চাকরি ছিল। তো সেই সময় ভারতের প্রথম আইএএস অফিসার বা আইসিএস অফিসার কে ছিলেন? তো অ্যাকর্ডিং টু অপশান সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এখানে কিন্তু বানানটা একটু তোমার হচ্ছে ভুল আছে, এটা কিন্তু একটু ঠিক করে নেবে। ঠিক আছে, এটাকে নেগলিজেবল, এটাকে একটু ঠিক করে নিও তোমরা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইএএস বা আইসিএস অফিসার ছিলেন। নেক্সট দেখব 8 নম্বর কোশ্চেন কি বলেছে যে গুটি বসন্ত নির্মূলের জন্য ব্যবহৃত প্রথম ভ্যাকসিনটি আবিষ্কার কে করেছিলেন? তো গুটি বসন্ত মানে কি? গুটি বসন্ত মানে কিন্তু হয়ে যাচ্ছে স্মল পক্স। তো স্মল পক্সের জন্য প্রথম টিকা কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং নাকি রবার্ট কচ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কিন্তু এই স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন। লুই পাস্তুর কিন্তু যে জলাতঙ্ক রোগের টিকা, সেই জলাতঙ্ক রোগের টিকা হচ্ছে লুই পাস্তুর আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিং আমরা সকলে
সকলেই জানি পেনিসিলিন, পৃথিবীর প্রথম যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। রবার্ট কচ এর মধ্যে থেকে মানে রবার্ট কচ কোন জিনিসটা আবিষ্কারের জন্য বিখ্যাত, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতের প্রথম জিওসিনক্রোনাস উপগ্রহ কোনটা। দেখো এখানে কিন্তু মনে রাখতে হবে জিওসিনক্রোনাস মানে কি, জিওসিনক্রোনাস মানে কিন্তু পৃথিবীর চারিদিকে অরবিটিং করবে, ঠিক আছে। এটা মনে করো আমাদের পৃথিবী, তো পৃথিবীর চারিদিকে কিন্তু ঘুরবে আর কিন্তু বিভিন্ন রকমের যে কমিউনিকেশন বা কমিউনিকেশনের ব্যাপারগুলো জানাবে, প্লাস হচ্ছে কিন্তু যে ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য কাজে লাগবে। তো সেই রকম প্রথম জিওসিনক্রোনাস উপগ্রহ ভারতের তরফ থেকে কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনস্যাট-1, ঠিক আছে। ইনস্যাট-1 কিন্তু ভারতের তরফ থেকে পাঠানো প্রথম জিওসিনক্রোনাস উপগ্রহ, ঠিক আছে। নেক্সট দেখব 10 নম্বর কোশ্চেন কি বলেছে যে জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত। ন্যাশনাল লাইব্রেরি, ঠিক আছে। ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত, ন্যাশনাল লাইব্রেরি যেটা কিন্তু ভারতের সবথেকে বড় লাইব্রেরি, সেটা কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আর ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা, তাই কলকাতা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট দেখব 11তম কোশ্চেন কি বলেছে যে বর্তমানে কোন ধাতু দিয়ে 10 টাকার মুদ্রা তৈরি করা হয়, তামা, স্টেনলেস স্টিল, বায়োমেটাল নাকি ব্রোঞ্জ। তো দেখো এটা কিন্তু একটা অকওয়ার্ড টাইপের কোশ্চেন বলা যেতে পারে, কিন্তু এরকম কোশ্চেনও যে আসতে পারে পরীক্ষা সেটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে, কারণ দিনের পর দিন কিন্তু সব পরীক্ষার লেভেল বাড়ছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়োমেটাল দিয়ে কিন্তু 10 টাকার যে কয়েনগুলো হয়ে থাকে সেগুলো বানানো হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। দেখো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু ডাব্লিউবিপি আর যে কেপি আছে সেই ডাব্লিউবিপি আর কেপির পরীক্ষার জন্য কিন্তু একদম আইডিয়াল টাইপের যে কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু এইগুলো পড়ছে। একদম কিন্তু এই ধরনের কোশ্চেনই তোমরা বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু বুঝতে পারছো, আর যারা ইন ফিউচারে পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি ঠিক এই রকমের কোশ্চেনই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। সহজ কঠিন মিশিয়ে কিন্তু এরকম করে কোশ্চেনই হবে, একেবারে কিন্তু যে সিজিএল লেভেলের কোশ্চেন ডাব্লিউবিপি বা কেপিতে চলে আসবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়। জাস্ট তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে একটু বেশি অ্যাওয়ার হতে হবে, তাহলেই কিন্তু হবে। তো বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়ে থাকে। আচ্ছা হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়, হাইগ্রোমিটার দিয়ে কিন্তু হাইগ্রো বলেছে, দেখো হাইগ্রো বললে কিন্তু সেক্ষেত্রে আর্দ্রতা হয়ে যাবে, আর হাইড্রো বললে কিন্তু কী হবে, হাইড্রো বললে কিন্তু তোমার হচ্ছে, আচ্ছা হাইড্রো বললে কী হবে সেটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। সবসময় আমি কেন বলে দেবো, তোমাদের জন্য কিন্তু এইচডাব্লিউ থাকলো যে হাইগ্রোটা আমি বলে দিলাম, ঠিক আছে, হাইড্রোটা তোমরা আমাকে জানাবে। নেক্সট দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে, 13 নম্বর কোশ্চেন যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কবে গঠিত হয়েছিল। দেখো আরবিআই কোন যে কমিশন সেই কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল, এই কোশ্চেনটা দিতে পারে, ঠিক আছে। তো আরবিআই মনে রাখবে একটা কমিশন গঠিত হয়েছিল যেটাকে ইয়াং হিলটন কমিশন বলা হয়। ইয়াং হিলটন যে কমিশন, সেই ইয়াং হিলটন কমিশনের সুপারিশে কিন্তু আরবিআই গঠিত হয়েছিল কত সালে, এটা কিন্তু 1934 সালের যে মানে কমিটিটা গঠন করা হয়েছিল, আর আরবিআই কিন্তু স্থাপিত হয়েছিল 1935 সালে কিন্তু শেষ হয়েছিল, কিন্তু এখানে কোথাও 1935 সাল অপশান নেই, সেই জন্য কিন্তু আমাদের 1934 সালটাই ধরতে হবে যে 1934 সালে আরবিআই গঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের অপশান নেই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 1934ই ধরতে হবে, কিন্তু জেনারেলি কিন্তু 1935 অপশানে থাকার কথা। আচ্ছা আরবিআই তোমার হচ্ছে কবে ন্যাশনালাইজ হয়েছিল, কবে জাতীয়করণ হয়েছিল, তো 1949 সালের 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি এই 1 এপ্রিল কিন্তু কী হয়েছিল, 1 এপ্রিল আরবিআই জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, 14 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কবে হয়েছিল। দেখো ভারতের প্রথম যে লোকসভা সাধারণ নির্বাচন হয়েছিল সেই লোকসভার সাধারণ নির্বাচন কিন্তু 1951-52 সাল জুড়ে হয়েছিল, ঠিক আছে। আর সেই সময় কিন্তু ভারতের প্রথম হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল স্পেসিফিক্যালি কিন্তু 1952 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন দেখব 15 নম্বর কোশ্চেন কি বলেছে যে স্বদেশী আন্দোলন কোন ঘটনার পর শুরু করা হয়েছিল, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, জালিয়াওয়ালাবাগ নাকি খিলাফত আন্দোলন। দেখো স্বদেশী আন্দোলনে কিন্তু মানে খুব ফেমাস একটা আন্দোলন, যেটা কিন্তু স্পেশালি শুরু করা হয়েছিল বঙ্গভঙ্গের পরে, ঠিক আছে। আচ্ছা বঙ্গভঙ্গ কবে হয়েছিল, তো মনে রাখতে হবে এটা কিন্তু 1905 সালে সংগঠিত হয়েছিল, আর কে করেছিল, লর্ড কার্জন করেছিল, ঠিক আছে। তো এই বঙ্গভঙ্গকে উদ্দেশ্য করে কিন্তু স্বদেশী আন্দোলনটা মানে পরে স্প্রেড হয়েছিল চারিদিকে।
নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, নেক্সট প্রশ্ন যার আগে আমরা বাদবাকি ইনসিডেন্টগুলোর একবার সালগুলো দেখে নিই। তো বঙ্গভঙ্গ কত বললাম? বঙ্গভঙ্গ হচ্ছে 1905 সালে। সিপাহি বিদ্রোহ কবে? সিপাহি বিদ্রোহ কিন্তু হয়ে যাচ্ছে 1857 সালে। এটাকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনও বলা হয়ে থাকে। জালিয়াওয়ালাবাগ খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা কিন্তু 1919 সালের 13 এপ্রিল তারিখে গঠিত হয়েছিল পাঞ্জাবের কোথায়? অমৃতসরে। আচ্ছা, খিলাফত আন্দোলন কবে হয়েছিল? খিলাফত আন্দোলন কিন্তু 1919 সাল থেকে শুরু করে 1922 সাল পর্যন্ত চলেছিল। নেক্সট দেখব 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ক্যালেন্ডারের বছর ও সৌর বছরের পার্থক্য ঠিক করতে কোন বছর লিপ ইয়ার হয়? মানে এক কথায় তোমাদেরকে কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, এক কথায় বলতে চেয়েছে যে লিপ ইয়ার কত বছর পর পর হয়ে থাকে। তো আমরা সকলে জানি লিপ ইয়ার কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এখন বর্তমানে চলছে 2025, এটা কিন্তু লিপ ইয়ার নয়, 2024 লিপ ইয়ার ছিল, আবার 4 বছর পর 2028 সালে কিন্তু লিপ ইয়ার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের জাতীয় গেমস কোন বছর থেকে শুরু করা হয়? আচ্ছা, এক্ষেত্রে জাতীয় গেমস মানে কি? এক্ষেত্রে জাতীয় গেমস মানে কিন্তু হয়ে যাচ্ছে ন্যাশনাল গেমস, যেটা কিন্তু ভারতের মধ্যে হওয়া ন্যাশনাল বা সবথেকে বড় তোমার হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। তো এই ন্যাশনাল গেমস সবার প্রথম কোন বছর শুরু করা হয়েছিল? তো মনে রাখতে হবে সবার প্রথম শুরু করা হয়েছিল কিন্তু 1934 সালে। আচ্ছা, এইবার কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট যেটা ভারতে হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, ভারতে কিন্তু সবার প্রথম 1951 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এটাই কিন্তু এশিয়ান গেমসের প্রথম সংস্করণ ছিল, যেটা কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যার আগে আমরা আরেকটা কোশ্চেন দেখব, যে ভারত কবে অলিম্পিকে পার্টিসিপেট করেছিল? ভারত কোন বছর অলিম্পিকে প্রথম পার্টিসিপেট করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1900 সালে, মানে যে বছর অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে। তো এর পরবর্তী বছরই কিন্তু ভারত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, যে ভারতের প্রথম রাজ্য যেখানে ভোটিং চালু হয়। ঠিক আছে, তো ভারতের প্রথম রাজ্য যেখানে কিন্তু ইলেকট্রনিক ভোটিং চালু হয়েছিল, তো সেটা কোনটা? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে কিন্তু প্রথম ভোটিং যে সিস্টেম সেটা কিন্তু চালু হয়েছে। বর্তমানে তোমরা কিন্তু নিউজ পড়লে জানতে পারবে যে বিহারে কিন্তু যে মিউনিসিপ্যাল যে ইলেকশনটা হতে চলেছে সেখানে কিন্তু তোমার মোবাইলের থ্রু মানে এরকম একটা কিন্তু সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে প্রাকৃত ভাষা কোন যুগের ভাষা? মানে এর মধ্যে থেকে নিম্নলিখিত কোন সময়কালে এই যে প্রাকৃত ভাষা, এই ভাষাটার উদ্ভব বলে ধরা হয়? ঠিক আছে, বৈদিক যুগ, মৌর্য যুগ, মুঘল যুগ নাকি ব্রিটিশ যুগ? তো এটা তো এই যে অ্যান্সারটা এটা জাস্ট একটা কমন সেন্সেরই অ্যান্সার হবে। ঠিক আছে, বৈদিক যুগে আমরা জানি বৈদিক যুগে কিন্তু সংস্কৃত ছিল। ঠিক আছে, তো আর মুঘল যুগ তো হবেই না, কারণ মুঘলটা তো ফার্সিতে কথা বলতো, ব্রিটিশ তো ইংলিশে কথা বলতো। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৌর্য যুগে কিন্তু এই প্রাকৃত ভাষা সবথেকে বেশি ফ্লোরিশ করেছিল। নেক্সট দেখব 20 নম্বর কোশ্চেন কি বলেছে, রক্তে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস উপস্থিত থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের মানুষের রক্তে বলো বা যে কোনো প্রাণীর রক্তে সর্বাধিক কিন্তু অক্সিজেনই থাকে। ঠিক আছে, কারণ আমাদের রক্তের মধ্যে কী থাকে? রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে, আর সেই হিমোগ্লোবিনের মধ্যে থাকা কিন্তু লোহিত রক্তকণিকা বা আরবিসি কী করে? সেটা কিন্তু আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে ক্যারি করে সারা বডিতে ছড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 21তম কোশ্চেন, যে ভগবদ্গীতা কথোপকথন কাদের মধ্যে হয়েছিল? এটা কিন্তু যে ইন্ডিয়ান মাইথোলজি আছে, ঠিক আছে, সেই ইন্ডিয়ান মাইথোলজি থেকে কোশ্চেন করেছে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে কিন্তু এই মাইথোলজি রিলেটেড কোশ্চেনও কিন্তু অনেক সময় দিয়ে দেয়। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা আশা করি সকলেই পারবে। কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কিন্তু ভগবদ্গীতার যে কথা সেটা কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট দেখব 22তম কোশ্চেন কি বলেছে, যে ইউরোপের সর্ববৃহৎ দেশ কোনটা? তো এটা কিন্তু তোমার হচ্ছে ইউরোপ, মানে এটা কিন্তু তোমার আমরা বলতে পারি কন্টিনেন্ট থেকে দিয়েছে। তো ইউরোপের সর্ববৃহৎ দেশ তথা পৃথিবীর সবথেকে বড় দেশ কোনটা? সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। রাশিয়া কিন্তু ইউরোপ তথা পৃথিবীর সবথেকে বড় দেশ। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 23তম কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই সোজা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। এক্ষেত্রে কিন্তু বলেছে প্রথম সভাপতি, মহিলা সভাপতি কিন্তু অ্যানি বেসান্ত। আর যদি বলতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু সঠিক অ্যান্সার হয়ে যেত। আচ্ছা, প্রথম যে অ্যানি বেসান্ত, সেই অ্যানি বেসান্ত কত সালে প্রেসিডেন্ট হয়েছিল? তো 1917 সালে কলকাতা অধিবেশনে কিন্তু ইনি প্রেসিডেন্ট হন। আর এদিক থেকে যে সরোজিনী নাইডু, ইনি কিন্তু 1925 সালে, ঠিক আছে, ইনি কিন্তু 1925 সালে কানপুর অধিবেশনে এই যে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হয়েছিলেন। নেক্সট দেখব
দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 24তম কোশ্চেন, যে গঙ্গা এক্সপ্রেসওয়ে কোন রাজ্যে অবস্থিত? এই যে গঙ্গা এক্সপ্রেসওয়েটা আছে এটা কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি পশ্চিমবঙ্গ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। দেখো আবারও বলছি, এই যে কোশ্চেনগুলো এখন আমরা আলোচনা করছি বা আজকের ক্লাসে আলোচিত হচ্ছে, এগুলো কিন্তু ডাব্লিউবিপি আর যে আমাদের কেপি কনস্টেবল আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটা হতে চলেছে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু বুঝতেই পারছো যে কোশ্চেনের লেভেল কিন্তু ঠিকই একই রকমই আছে যেরকমটা তোমরা পরীক্ষায় দেখতে পাও। আর যারা আগামী দিনে পরীক্ষা দেবে তারা কিন্তু দেখে এটা থেকে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 25তম কোশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট কে ছিলেন? ভাবনা কান্ত, অবনী চতুর্বেদী, সোনাম মালিক নাকি পুনাম যাদব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট কিন্তু ছিলেন ভাবনা কান্ত। ঠিক আছে, ভাবনা কান্ত কিন্তু হয়ে যাচ্ছে ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট। নেক্সট দেখব 26 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম পারমাণবিক পরীক্ষা ভারতে কবে হয়েছিল? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায়ই আসে। তো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কিন্তু হয়েছিল 1974 সালে। আচ্ছা, এই যে পরীক্ষাটা আছে এটা কার সময় হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের আগের যে ক্লাস, রেলের যে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোর ডিটেলিং আমরা আলোচনা করি। ঠিক আছে, তো এটা কার সময় হয়েছিল মানে কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এটার কিন্তু একটা কোডিং নেম ছিল। ঠিক আছে, সেই কোডিং নেমটা আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা কিন্তু ছিল সেই কোডিং নেমটা। আচ্ছা, আর এটা কোথায় হয়েছিল তো মনে রাখতে হবে, এটা কিন্তু রাজস্থানের পোখরানে এই টেস্টটা করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 27তম কোশ্চেন, যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? তো এই কোশ্চেনটা আমি আর করলাম না, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখব 28তম কোশ্চেন কি বলেছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, লন্ডন নাকি হংকং? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেনেভা। আচ্ছা, হু মানে কি? হু মানে কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা দেখলাম, মনে রাখবে প্রতি বছর যে 7 এপ্রিল বা 7 এপ্রিলের যে তারিখটা হয় এই দিন কিন্তু আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। এই দিনকে কিন্তু হু স্থাপিত হয়েছিল কত সালে? 1948 সালে কিন্তু হু প্রথম এই দিন থেকে তার কার্য শুরু করেছিল। তার জন্য কিন্তু এই দিনটাকে 7 এপ্রিল তারিখটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট দেখব 29তম কোশ্চেন কি বলেছে, যে মাটি কাটার যন্ত্র বুলডোজার কোন শ্রেণীর লিভার? ঠিক আছে, তো মাটি কাটার যে যন্ত্র, এখানে বুলডোজার মানে আমরা এখানে জেসিবিও বলতে পারি। ঠিক আছে, তো সেই জেসিবি কোন শ্রেণীর লিভার? খুব ইউনিক কিন্তু একটা কোশ্চেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি চতুর্থ শ্রেণী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বুলডোজার বা জেসিবি সেটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, জেসিবি কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 30তম কোশ্চেন, যে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস কবে উৎক্ষেপণ করা হয়েছিল? তো এই যে বিক্রম এস যে রকেটটা এটা প্রথম কবে উৎক্ষেপণ করা হয়েছিল? তো এই কোশ্চেনটা তোমাদের জন্য কিন্তু এগেইন HW দিলাম। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমাকে জানাবে। শুধু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে বিক্রম এস যে রকেটটা এটা কিন্তু কী করা হয়েছিল? এটা কিন্তু ভারত থেকে পাঠানো হয়েছিল প্রথম বেসরকারি বা প্রাইভেট কিন্তু এটা উপগ্রহ ছিল। নেক্সট দেখব আজকের 31তম কোশ্চেন কি বলেছে, যে শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? তোমরা কিন্তু জানো যে এই শ্রীহরিকোটা থেকে কি হয়ে থাকে, শ্রীহরিকোটা থেকে কিন্তু ভারতের সবথেকে বেশি মানে প্রায় কিন্তু সবকটা যে উপগ্রহ বা এটা কিন্তু স্যাটেলাইট যে উৎক্ষেপণ কেন্দ্র সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই শ্রীহরিকোটা। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটার নাম কি? এটার অরিজিনাল নাম কিন্তু হয়ে যাচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ঠিক আছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা কিন্তু শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখব কি বলেছে আজকের 32তম কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় লোকসভা কেন্দ্র কোনটা? ঠিক আছে, বারাণসী, লাদাখ, গান্ধীনগর নাকি কোচি? তো এগেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান পলিটি থেকে। তো এটা এক্ষেত্রে তোমাদেরকে আমি কোশ্চেনটা তোমাদেরকে বলে দিচ্ছি যে ভারতের সবথেকে বড় যে লোকসভা সিট সেটা কোনটা? সেটা কিন্তু হয়ে যাচ্ছে বারাণসী। ঠিক আছে, বারাণসী কিন্তু ভারতের সবথেকে বড় হচ্ছে লোকসভা কেন্দ্র। আর সবথেকে বেশি লোকসভা সিট কোথায় আছে? সেটা কিন্তু ইউপিতে আছে। ইউপিতে কিন্তু মোট 80টা সিট আছে। নেক্সট দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 33তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জাতীয় উদ্যান আছে? তো তোমাদের ন্যাশনাল পার্ক ডেডিকেটেড যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম, তো ভারতের সবথেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আছে? সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশে কিন্তু ভারতের সবথেকে বেশি ন্যাশনাল পার্ক অবস্থিত। বর্তমানে কিন্তু মধ্যপ্রদেশে 13টার বেশি আশা করা যায়, আমি ঠিক ডেটাটা আমার মনে নেই, কিন্তু 13টা আছে এটা একদম শিওর, 13টার বেশিও হতে পারে, কেউ একটু দেখে নিও।
তো দেখে অবশ্যই কমেন্টে জানিও, যদি 13-র বেশি থেকে থাকে তাহলে বাকিরাও জানতে পারবে। তো 13টার বেশি কিন্তু জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে, সবথেকে বেশি ভারতের মধ্যে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য প্রথমবার গ্রিন বাজেট পেশ করেছে? দিল্লি, মহারাষ্ট্র, কেরালা নাকি হিমাচল প্রদেশ? তো সঠিক অ্যান্সার কী হবে, গ্রিন বাজেট সবার প্রথম কোন রাজ্য চালু করেছে? তো সেটা কিন্তু রাজ্য নয়, সেটা কিন্তু ইউনিয়ন টেরিটরি বলা যেতে পারে বা কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লি কিন্তু সবার প্রথম গ্রিন বাজেট পেশ করেছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 35তম কোশ্চেন, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা? কোচিন, জওহরলাল নেহরু বন্দর, বিশাখাপত্তনম নাকি হলদিয়া? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সবথেকে বড় সমুদ্র বন্দর কিন্তু হয়ে যাচ্ছে জওহরলাল নেহরু বন্দর। এটা কোথায় অবস্থিত? যেটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, মুম্বাইয়ের যে জওহরলাল নেহরু বন্দর, এটা কিন্তু ভারতের সবথেকে বড় সমুদ্র বন্দর। আর নদী বন্দর হলে কোনটা হবে? নদী বন্দর হলে কিন্তু হয়ে যাবে যে বিশাখাপত্তনম বন্দর আছে, সেটা কিন্তু ভারতের সবথেকে বড় নদী বন্দর। নেক্সট দেখব 36তম কোশ্চেন কি বলেছে, যে শরীরের পিএইচ মাত্রা সাধারণত কত হয়ে থাকে? দেখো এখানে শরীরের পিএইচ মাত্রা বলেছে, এক্ষেত্রে এটা কিন্তু আমরা মানব রক্তও ধরে নিতে পারি। ঠিক আছে, তো মানব রক্ত বা শরীরের পিএইচ মাত্রা কত হয়ে থাকে? 7.4 কিন্তু পিএইচ মাত্রা হয়ে থাকে। নেক্সট দেখব 37তম কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় পরমাণু কেন্দ্র নয়? এর মধ্যে থেকে কোনটা ভারতীয় পরমাণু কেন্দ্র নয় সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো দেখো সঠিক অ্যান্সারে কিন্তু হয়ে যাবে স্নোডেন। এটা কিন্তু কোনো ভারতের পরমাণু কেন্দ্র বা ভারতের কিন্তু কোনো রকম অ্যাটমিক পাওয়ার স্টেশন নয়। আচ্ছা, কুদান করলাম কোথাকার? কুদান করলাম কিন্তু হয়ে যাচ্ছে তামিলনাড়ুর কিন্তু পারমাণবিক কেন্দ্র। নারোরা কোথায়? নারোরা কিন্তু উত্তরপ্রদেশের। আচ্ছা, এই ভার্গ কোথায় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই ভার্গ অ্যাটমিক সেন্টারটা কোথায় অবস্থিত। নেক্সট দেখব আজকের 38তম কোশ্চেন, যে ডারউইন কোন তত্ত্বের জন্য দায়ী? বিগ ব্যাং, বিবর্তন তত্ত্ব, কোষ তত্ত্ব নাকি পরমাণু তত্ত্ব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আমরা জানি ডারউইনের কিন্তু যে বিবর্তনবাদ, সেটা কিন্তু ডারউইন প্রচার করেছিলেন, যে বিবর্তনবাদ। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী কোশ্চেন কি বলেছে, 29তম কোশ্চেন, ভারত মাতা মন্দির কোথায় অবস্থিত? বারাণসী, অযোধ্যা, হরিদ্বার নাকি দিল্লি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে ভারত মাতা মন্দির, এটা কিন্তু বারাণসীতে অবস্থিত। ঠিক আছে, বারাণসীতে কিন্তু এই ভারত মাতা মন্দিরটা অবস্থিত। নেক্সট দেখব আজকে লাস্ট কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন, যে ভারতে প্রথম ডিজিটাল সেন্সাস কবে হওয়ার কথা? প্রথম ডিজিটাল সেন্সাস, ঠিক আছে, প্রথম ডিজিটাল সেন্সাস কবে হওয়ার কথা? তোমরা কিন্তু জানো যে ভারতের লাস্ট সেন্সাস কবে হয়েছিল? 2011 ডেটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি। তারপরে কিন্তু 2021 হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সাকসেসফুল হয়নি করোনা কন্ডিশনের জন্য। তো ডিজিটালি কিন্তু সেন্সাস 2025 সাল থেকে শুরু হওয়ার কথা। আর বর্তমানে কিন্তু একদম যেটা মানে পিওর যে সেন্সাস, অর্থাৎ বাড়ি বাড়িতে গিয়ে লোকের যে হিসেব, সেটা কিন্তু 2027 সাল থেকে করা হবে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। তো টোটাল 40টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। তো 40টা কোশ্চেনের মধ্যে কে কটা করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা চাইলে কিন্তু আরআরবি গ্রুপ ডি বলো বা আরআরবি এনটিপিসির জন্য যে সায়েন্সের বা জিকের ক্লাসগুলো করানো হয় এই চ্যানেলে, সেগুলো দেখতে পারো। সেগুলো ডেসক্রিপশনেও কিন্তু ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।